বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3 আলোচনা করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম তার উপর ভিত্তি করে আমরা আরেকটা অঙ্ক করব, গাণিতিক সমস্যা করব। আর একটা দেখো এই সমস্যাটা তোমরা পারো কিনা। একটি বুলেট কেবলমাত্র 3টি তক্তা ভেদ করতে পারে, বা 12 সেন্টিমিটার বালু ভেদ করতে পারে। বালুর স্তূপের উপর একটি তক্তা রেখে তক্তার উপর গুলি করলে গুলিটি বালুর ভিতর কত দূর প্রবেশ করবে। দেখো এখানে কি লিখলাম, একটি বুলেট কেবলমাত্র 3টি তক্তা ভেদ করতে পারে, বা 12 সেন্টিমিটার বালু ভেদ করতে পারে। বালুর স্তূপের উপর একটি তক্তা রেখে তক্তার উপর গুলি করলে গুলিটি বা বুলেটটি বালুর ভিতর কত দূর প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আমরা যেভাবে অঙ্কটা করব সেটা করার আগে বুঝে নিব আসলে এখানে কি বলা হচ্ছে। সেই বিষয়টা বুঝে নিয়ে তারপরে আমরা অঙ্কটা করা শুরু করব। আমি যেটা বলে থাকি সচরাচর সেটা হলো এমন, একটা অঙ্ক করা খুব জরুরি না, কিন্তু একটা অঙ্ক বোঝা অনেক বেশি জরুরি। একটা অঙ্ক যদি আমি বুঝতে পারি তাহলে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। আর যদি একটা অঙ্ক বুঝতে না পারি, শুধু মুখস্থ করি, তাহলে সেই একটা অঙ্কে আমি পারবো না। আমি যদি একটা অঙ্ক না বুঝে মুখস্থ করি তাহলে ওই একটা অঙ্কে আমি পরীক্ষায় পারবো না, বা 3 দিন পরেই পারবো না। এই জন্য আমি বলি যে একটা অঙ্ক করা জরুরি না, বোঝাটা অনেক বেশি জরুরি। এই অঙ্কটা করার জন্যই না, শুধু আরও এটার মতো করে অনেক অঙ্ক করা যাবে যদি আমি এটা বুঝতে পারি। ওকে, আর এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর মানে কি সেটা আগে বুঝতে হবে। একটি বুলেট অর্থাৎ একটা গুলি কেবলমাত্র 3টি তক্তা ভেদ করতে পারে, কথাটার মানে হচ্ছে এমন, এখানে 3টা তক্তা নিলাম, ও তক্তার পুরুত্বটা দেওয়া হয়নি, প্রতিটি তক্তার পুরুত্ব 2 সেন্টিমিটার। দেখো এখানে 3টা তক্তা নিলাম আমরা, যদি আমি এই জায়গায় গুলি করার পরে এই 3টা তক্তা ভেদ করে এই পাশ দিয়ে গুলিটা আর সামনের দিকে যায় না, কেবলমাত্র 3টা তক্তা ভেদ করতে পারে, তারপরে গুলির বেগ 0 হয়ে যায়। একটি বুলেট কেবলমাত্র 3টি তক্তা ভেদ করতে পারে, কথাটার মানে হচ্ছে 3টা তক্তা ভেদ করার পরে বুলেট আর সামনের দিকে যায় না, এখানেই তার শেষ বেগ হয়ে যায় 0। তাহলে তক্তার উপরে গুলি করলে কয় সেন্টিমিটার ভেদ করতে পারে? 6 সেন্টিমিটার। কারণ এক একটা তক্তার পুরুত্ব যদি 2 সেন্টিমিটার করে হয় তাহলে 3টা তক্তার পুরুত্ব হবে 6 সেন্টিমিটার। ওকে, এটা হলো একটা।
এরপরে বলা আছে বা 12 সেন্টিমিটার বালু ভেদ করতে পারে। যদি তুমি এখানে একটা বালুর স্তূপের উপরে গুলি করো এই জায়গায়, তাহলে গুলিটা বালুর ভিতরে ঢুকতে পারে, কতটুকু ঢুকতে পারে? 12 সেন্টিমিটার। তার মানে কি 12 সেন্টিমিটার ঢুকার পরে এই জায়গায় গিয়ে গুলির বেগ 0 হয়ে যায়। তাহলে এখানে দুইটা ক্ষেত্র আছে, একটা হলো তক্তা আর একটা হলো বালু। তক্তার মধ্যে ভেদ করতে পারে 6 সেন্টিমিটার, বালুর মধ্যে ভেদ করতে পারে 12 সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি দুই ক্ষেত্রে এই বুলেটের যে মন্দন অর্থাৎ বেগ হ্রাসের হার সেটা এক নয়, দুইটার ক্ষেত্রে আলাদা। তক্তার ক্ষেত্রে একরকম, বালুর ক্ষেত্রে আরেক রকম। ওকে, এত গেল হচ্ছে আমাদের এই পর্যন্ত বর্ণনা। এরপর থেকে হলো প্রশ্ন শুরু। বালুর স্তূপের উপর একটি তক্তা রেখে তক্তার উপর গুলি করলে বালুর স্তূপের উপর একটা তক্তা রাখবো, তার মানে আরেকটা চিত্র আঁকতে হবে আমাকে। এই জায়গায় যদি এটা বালুর স্তূপ হয় তাহলে এই স্তূপের উপরে আমি একটা তক্তা রাখবো, একটা। এবার আগে ছিল 3টা, এবার রাখবো একটা। এই একটা তক্তা রাখার পরে ওই বন্দুক দিয়েই আমি গুলি করব। তাহলে গুলি করলে এখানে 2 সেন্টিমিটার ভেদ করবে তক্তা। 2 সেন্টিমিটার ভেদ করার পর এই গুলির বেগ 0 হবে? অবশ্যই উত্তর হবে যে না, গুলির বেগ 0 হবে না। কারণ এই গুলিটা বা বুলেটটা 3টা তক্তা ভেদ করার ক্ষমতা রাখে। তাহলে একটা তক্তা যদি রাখি তাহলে গুলির বেগ 0 হয়ে যাবে না। তবে এখানে গুলির বেগ যা ছিল v0, এই জায়গায় গিয়ে কিন্তু গুলির বেগ তাই থাকবে না, গুলির বেগটা একটু কমে যাবে। এরপরে এই গুলিটা বালুর ভিতরে আরো কত দূর প্রবেশ করবে? এই গুলিটা বালুর ভিতরে যত দূর প্রবেশ করবে সেই মানটাই আমাদের বের করতে হবে। এই হলো আমাদের এই অঙ্কের বর্ণনা। অঙ্ক এখনো করিনি, অঙ্ক করব, কিন্তু অঙ্কটা দেখো, যদি 2টা মাধ্যম থাকে তাহলে আগে এই বর্ণনাটা আমরা জানবো, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব, তারপরে গিয়ে অঙ্ক করব। আমি আবার একটু রিপিট করি তোমাদের বোঝার জন্য। তক্তার মধ্যে বুলেটের ত্বরণ হবে একরকম, বালুর মধ্যে বুলেটের ত্বরণ হবে অন্যরকম। তক্তার ক্ষেত্রে আমরা তক্তার ত্বরণটা ব্যবহার করব, বালুর ক্ষেত্রে আমরা বালুর ত্বরণ ব্যবহার করব। যেহেতু আমি এখন ভিডিও করতেছি, তোমরা ভিডিও দেখবা, কথাগুলো রিপিট করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওকে, এইবার আমি অঙ্কটা করব। তক্তার ক্ষেত্রে v0 হলো আদিবেগ। এভাবে না লিখি, এভাবে লিখি আদিবেগ v0 ইকুয়াল টু সমান v0, শেষ বেগ v ইকুয়াল টু 0, দূরত্ব s1 ইকুয়াল টু 2 × 3 ইকুয়াল টু 6 সেন্টিমিটার সমান 0.06 মিটার। কেন? 3টি তক্তা ভেদ করতে পারে, প্রতিটি তক্তার পুরুত্ব 2 সেন্টিমিটার, তাহলে দূরত্ব হলো 0.06 মিটার। এবার লিখব, আমরা জানি v স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2a1 s1। এই জায়গায় লিখব 0, এটা হলো v0 স্কোয়ার প্লাস 2 × a1 × 0.06। এবার এখানে লেখা যায় 0.12 a1 ইকুয়াল টু মাইনাস v0 স্কোয়ার। দেখো
যদি আমি 2 দিয়ে 0.06কে গুণ করি তাহলে চলে আসবে 0.12, আর A1 রয়ে গেল। এটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে এই জায়গা থেকে আমি বের করব A1 ইকুয়াল টু মাইনাস V0 স্কোয়ার ডিভাইডেড বাই 0.12। এটা হলো তক্তার ক্ষেত্রে ত্বরণ। এই মান থেকে আমরা বুঝতে পারতেছি এই ত্বরণের মান ঋণাত্মক। ত্বরণ ঋণাত্মক মানে হচ্ছে এই জায়গায় হবে মন্দন। এটা আমরা আরও প্র্যাকটিক্যালি জানি যে গুলি করার পরে গুলির বেগ তো হ্রাস পাবে, বাড়বে না। গুলি করার পরে বা বুলেট বের হয়ে যাওয়ার পরে বন্দুক থেকে তার বেগ আর বাড়বে না, তক্তার মধ্যে যত ঢুকবে তার বেগ কমবে। তার মানে কী হবে, এই জায়গায় মন্দন, মাইনাস দিয়ে মন্দন বোঝাচ্ছে। আমরা এইভাবেই লিখব। এবার লিখব বালুর ক্ষেত্রে আদিবেগ সমান হচ্ছে V0, শেষ বেগ V ইকুয়াল টু 0, দূরত্ব S2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার, 0.12 মিটার। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে এমন যে তক্তার ক্ষেত্রে আদিবেগ V0 আবার বালুর ক্ষেত্রে আদিবেগ V0 কেন? কারণ যে বন্দুক থেকে গুলি করব সেই বন্দুকের কথাই বলতেছি আমরা, অন্য কোনো বন্দুকের কথা বলতেছি না। তাহলে সেই বন্দুকের ক্ষেত্রে আদিবেগটা নির্দিষ্টই থাকবে, ভিন্ন হবে না। আবার শেষ বেগটা 0 হবে, এটার বর্ণনা তোমাদের আমি দিয়েছি। যদি 0 না হতো তাহলে তো সে আরও সামনের দিকে যেত, যেহেতু আর সামনের দিকে যাচ্ছে না তাহলে তার শেষ বেগ হয়ে যাবে 0। ওকে, এবার আমরা লিখব আবার V স্কোয়ার ইকুয়াল টু V0 স্কোয়ার প্লাস 2A2S2। এই জায়গায় 0, V0 স্কোয়ার প্লাস 2 ইন্টু A2 ইন্টু 0.12। এই জায়গায় লিখতে পারি 0.24, A2 ইকুয়াল টু মাইনাস V0 স্কোয়ার। সুতরাং A2 ইকুয়াল টু মাইনাস V0 স্কোয়ার ডিভাইডেড বাই 0.24। তাহলে দুইটা ত্বরণ পেয়ে গেলাম আমরা, একটা হলো তক্তার ক্ষেত্রে ত্বরণ আর একটা হলো বালুর ক্ষেত্রে ত্বরণ। এবার এটাকে আমরা ব্যবহার করে আসল অঙ্কটা করব। ওকে, ডান পাশে লিখবো না, ডান পাশের চিত্রটা তোমাদের একটু মনে করিয়ে রাখি। এটা যদি বালুর স্তূপ হয়, একটা তক্তা রাখলাম, এই জায়গায় গুলি করলাম, আদিবেগ হবে V0, শেষ বেগ হয়ে যাবে V। তক্তার ক্ষেত্রে যেই বেগটা হবে শেষ বেগ, বালুর ক্ষেত্রে সেই বেগটা হবে আদিবেগ। আগের দিন আমরা এইরকম একটা অঙ্ক করেছিলাম তক্তার, একই রকম। তক্তার ক্ষেত্রে যেটা হবে শেষ বেগ, বালুর ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি আদিবেগ। আর এই জায়গায় গিয়ে V1 হবে 0, অর্থাৎ শেষ বেগ হয়ে যাবে 0। তাহলে আমরা এই চিত্রটা সামনে রেখে এই অংশটা মুছে দিচ্ছি। দুইটা ত্বরণ আমাদের লাগবে, তোমাদের খাতায় অবশ্যই লেখা আছে অথবা ভিডিওতে থাকবে। আমরা লিখব বালুর স্তূপের উপর একটি তক্তা রেখে, বালুর স্তূপের উপর একটি তক্তা রাখলাম, রাখার পরে প্রথম ক্ষেত্রে আদিবেগ সমান হচ্ছে V0, শেষ বেগ V ইকুয়াল টু আমরা বের করব শেষ বেগের মানটা কত, আর দূরত্ব S1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তোমরা একটু আগে দেখেছিলা 0.06, সরি, S1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার হবে না, এই জায়গায় কয় সেন্টিমিটার হবে, একটা তক্তার জন্য 2 সেন্টিমিটার, 0.02 মিটার। কারণ আগে ছিল 3টা তক্তা, এখন ব্যাত করবে একটা তক্তা। তাহলে এই জায়গায় একটা তক্তার দূরত্ব লিখব, আমরা জানি V স্কোয়ার ইকুয়াল টু V0 স্কোয়ার প্লাস 2A। এখানে বলো কোন ত্বরণটা ব্যবহার করব, তক্তার ত্বরণ, তাহলে A1, আর এখানে লিখব S3।
দূরত্বের জায়গায় এখানে S3 লিখলাম, তাহলে v স্কোয়ার ইজ ইকুয়াল টু v নট স্কোয়ার প্লাস 2a1 S3। ওকে, এইবার a1 এর মান বসিয়ে দিব, যে মানগুলো আছে সবগুলো বসিয়ে দিব। v স্কোয়ার ইকুয়াল টু v নট স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস v নট স্কোয়ার ডিভাইডেড বাই 0.12 ইন্টু 0.02 লিখে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু v নট স্কোয়ার, এই মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। এবার দেখো এইটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, আমরা গুণ করার সময় যেটা করেছিলাম 0.06 এর সাথে 2 গুণ করলে 0.12 হয়, তাহলে আবার ভাগ করলে আবার 0.06 হবে। এবার 0.06 আর উপরে কত আছে দেখো 0.02, তাহলে দুইটা কাটাকাটি করলে হয়ে যাবে v নট স্কোয়ার ডিভাইডেড বাই 3। কারণ দশমিক যদি তুমি উঠিয়ে দাও, উঠিয়ে দিলে নিচে হবে 6, উপর হবে 2, কাটাকাটি করে দিলে এটা আসবে। তোমাদের এইভাবে করার দরকার নাই, তোমরা ক্যালকুলেটর চাপ দিলে দেখবে এটা চলে আসবে। অর্থাৎ এই 2 গুণ করবা হয়ে যাবে 0.04, আর নিচে আছে 0.12কে 0.04 দিয়ে ভাগ করলে নিচে দেখবা 3 আসবে। ওকে, এইবার এই জায়গায় আমরা লিখব v স্কোয়ার ইকুয়াল টু, বিয়োগ করে দিলে এখানে হবে 2v নট স্কোয়ার ডিভাইডেড বাই 3, 2v নট স্কোয়ার ডিভাইডেড বাই 3। যদি আমরা এটাকে রুট করে দেই, সুতরাং v ইকুয়াল টু √2/3v নট। এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এই স্কোয়ারে কাটা যাবে, কিন্তু এই স্কোয়ারটা ডান পাশে নিলে রুট হবে, এই যে √2/3, এই v নটের উপরে কিন্তু রুট নাই। ওকে, তাহলে শেষ বেগ পেয়ে গেলাম। এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব। দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ v01 দিলাম। v01 মানে হচ্ছে v, যেটা হলো প্রথম ক্ষেত্রে শেষ বেগ, ইকুয়াল টু হচ্ছে √2/3v নট। শেষ বেগ v1 ইকুয়াল টু 0, তোমরা এখানে দেখলা যে শেষ বেগ হয়ে যাবে 0। দূরত্ব s4 ইকুয়াল টু হোয়াট আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করার টার্গেট ছিল। আর ত্বরন্ত আমরা এই জায়গায় বালুরটা ব্যবহার করব, তাহলে আমরা এই অংশটাতে ক্যালকুলেশনটা করব, তাহলে আমাদের অসুবিধা হবে না। আবার v1 স্কোয়ার ইকুয়াল টু v01 স্কোয়ার প্লাস 2a2 s4। s4 এর মান আমরা বের করব, এই জায়গায় s4 এই মানটা আমরা বের করব। যদি করতে চাই তাহলে এটা হবে 0, v01 মানে কি √2/3v নট তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই জায়গায় হবে মাইনাস v নট স্কোয়ার ডিভাইডেড বাই 0.24। এই জায়গায় একটু মুছে এখানে লিখলাম s4, এই s4টা আমি এই জায়গায় লিখে দিলাম। এইবার একটু ক্যালকুলেশন করি। এটা দেখো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস। তাহলে উপরে হলো 2v নট স্কোয়ার ডিভাইডেড বাই 0.24, s4 ইকুয়াল টু এই জায়গায় হবে 2v নট স্কোয়ার ডিভাইডেড বাই 3। রুটে স্কোয়ারে কাটা যাবে, আর এই জায়গায় v নট স্কোয়ার রয়ে যাবে। এবার দেখো উভয় পক্ষ থেকে আমি এইটা কেটে দিলাম v নট স্কোয়ার, তাহলে আমি এখন লিখব s4 ইকুয়াল টু নিচেরটা উপরে চলে যাবে 0.24, আর উপরে একটা 2 আছে রেখে দিলাম, নিচে 3 আছে রেখে দিলাম, এই 2 নিচে চলে গেল, 2 কাটা। এখানে s4 ইকুয়াল টু 0.08 মিটার। এখানে লেখা যায় s4 ইকুয়াল টু, যদি সেন্টিমিটারে নাও 8 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা কি ছিল?
প্রথমে আমরা তক্তার মধ্যে গুলি করেছি, 3টা তক্তা ভেদ করতে পারে। তারপরে আমরা বালুর মধ্যে গুলি করেছি, ওইখানে 12 সেন্টিমিটার ভেদ করতে পারে। এটা ছিল গুলির বর্ণনা। তারপরে আমাদের অঙ্ক ছিল বালুর স্তূপের উপরে একটা তক্তা রাখবো, একটা তক্তা রাখার পরে তক্তার উপরে গুলি করব। আমরা দেখব তক্তা ভেদ করার পরে গুলিটা বালুর ভিতরে কত দূর ভেদ করে। আমরা যেটা করেছি সেটা হলো তক্তা ভেদ করার পরে গুলির বেগটা কত থাকে অবশিষ্ট, বা শেষ বেগটা কত হয়, সেটা হবে বালুর ক্ষেত্রে আদি বেগ, আর বালুর ক্ষেত্রে শেষ বেগের মানটা হবে 0। এটা ধরে আমরা S4 এর মান বের করেছি। ধারাবাহিকভাবে দেখবা, একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে এর কোনো সমস্যা নেই, বাকিগুলো পারবা। যদি এমন হয় এটার সাথে মিল করে আরেকটা অঙ্ক, একটা বন্দুকের গুলি 3টা তক্তায় ভেদ করতে পারে, অথবা 25 সেন্টিমিটার পানি ভেদ করতে পারে। পানির মধ্যে গুলি করলেও পানিও গুলিটাকে বাধা দিবে, 25 সেন্টিমিটার পানি ভেদ করতে পারে। তো পানির উপরে একটা তক্তা যদি রাখি, তার উপরে যদি গুলি করি, তক্তা ভেদ করার পরে কত দূর পানির ভিতরে প্রবেশ করবে, করতে পারো। এখান থেকে সৃজনশীল অন্যভাবে হইতে পারে। মনে করে পুলিশ চোরকে দৌড়াচ্ছে, তো পুলিশ চোরকে দৌড়াচ্ছে, তো চোরের গায়ে একটা কি বলে ওই রেদারের জ্যাকেট ছিল। তো ওই রেদারের মধ্যে গুলির ত্বরণ কত সেটা যদি আমাদের জানা থাকে, মানুষের শরীরের ভিতরে গুলির ত্বরণ কত সেটা যদি আমাদের জানা থাকে, পুলিশ যখন চোরটাকে গুলি করলো তার গায়ে লাগলো, পুলিশ খেয়াল করেছে যে চোরের গায়ে লেগেছে, কিন্তু সেটা চোরের শরীরের ভিতরে প্রবেশ করেছে কিনা বা কতদূর প্রবেশ করেছে সেটা আমরা এই নিয়মে ক্যালকুলেশন করে বের করতে পারি। বিভিন্ন ধরনের সৃজনশীল এখান থেকে এইভাবে হতে পারে। যদি তুমি এই নিয়মটা ভালো করে বুঝতে পারো তাহলে তুমি সবগুলো সমাধান করতে পারবা। আর যদি তুমি একটা অঙ্ক করার জন্যে করলা তাহলে কোনো লাভ নাই। ওকে, আমি আজকে নতুন টপিক আলোচনা করব। একটা অঙ্কের বেসিক জানলে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমার কাছে তৈরি হবে, কিন্তু যদি তুমি বেসিক সহ না করো তাহলে যেটা মুখস্থ করেছো সেটাও থাকবে না। পদার্থবিজ্ঞান একেবারে সহজ যদি আমরা বাংলা কথাগুলো বুঝতে পারি। পদার্থবিজ্ঞান এখন আমরা বাংলায় পড়াচ্ছি, বাংলা কথাগুলো যদি আমি বুঝতে পারি তাহলে পদার্থবিজ্ঞান সহজ। কারণ আমার মতো করে তো আমাকে বুঝতে হবে। আমি বইয়ের ভাষায় যদি খালি সুর করে করে পড়ে যাই কোনো লাভ নাই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। ওকে, আমরা এই অধ্যায়ের মধ্যে কতগুলো সূত্র প্রতিপাদন করেছিলাম। এর মধ্যে একটা ছিল এমন, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, 1 নাম্বার। 2 নাম্বার হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নাম্বার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2s। 3টা বেসিক সূত্র। এইবার তোমাদের আমি কিছু জিনিস দেখাবো যেটা ভেক্টরে তোমরা দেখেছো। যদি এটা একটা ভেক্টর হয় ভি নট, তাহলে এক্স অক্ষ বরাবর সেটার মান হবে ভি এক্স নট, ওয়াই অক্ষ বরাবর হবে ভি ওয়াই নট, আমরা জানি। একইভাবে যদি এটা একটা ভেক্টর হয় ভি, তাহলে এক্স অক্ষ বরাবর হবে উপাংশ ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। যদি এমন হয় এটা এ, তাহলে এক্স অক্ষ বরাবর হবে এক্স, ওয়াই অক্ষ বরাবর হবে এ ওয়াই। এরপরে আরও একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে যদি একটা বস্তুকে তুমি এভাবে নিক্ষেপ করো, আমি এখান থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, বস্তুটা উপরের দিকে উঠবে, একটা সময় পরে নিচের দিকে নেমে যাবে, উপরে উঠলো বা নিচের দিকে নেমে যাবে, তাহলে এরকম হবে। এইটা হলো নিক্ষেপণ বিন্দু বলা হয়। যে কোনো একটা মুহূর্তে বস্তুটা যদি এই জায়গায় থাকে, এই জায়গায় বস্তুর 2 ধরনের সরণ হয়। একটা হলো ভূমি বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এক্স,
আরেকটা হলো ভূমি থেকে কতটা উপরে উঠেছে, সেটা হচ্ছে ওয়াই। এতদিন পর্যন্ত আমরা সরণ পড়েছি একটাই, আনুভূমিক বরাবর। কিন্তু যদি তুমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে ওইখানে দুই ধরনের সরণ হয়। তুমি খেয়াল করে দেখবা, এখান থেকে নিক্ষেপ করলাম এই পর্যন্ত গেল, অথবা এদিকে দেখলে বুঝবা না, এখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে আনুভূমিকভাবে সে একটা দূরত্ব অতিক্রম করলো। আবার আমার হাতের তল থেকে সে একটা উচ্চতায় পৌঁছালো। তাহলে সরণ হয় দুই ধরনের, একটা হচ্ছে আনুভূমিক সরণ এক্স, আর একটা হচ্ছে উলম্ব সরণ ওয়াই, অর্থাৎ উপরের দিকে যতটা উপরের দিকে উঠে যায় সেটা হচ্ছে ওয়াই। তাহলে এই চিত্রগুলো তোমরা সবাই জানো, কেউ জানো না এরকম নাই আশা করা যায়। যারা ভেক্টরের ক্লাস দেখেছো, যদি ভেক্টরের ক্লাস দেখে না থাকো তাহলে দেখে নিবা, সিরিয়ালি আছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তুমি যেই অধ্যায় ধরবা প্লে লিস্টে ঢুকে অধ্যায়ের প্রথম থেকে দেখবা, যাতে করে তুমি কিছু বুঝতে পারো। মাঝে থেকে একটা লেকচার দেখলে কিচ্ছু বুঝবা না, আর বলবা যে এইগুলো ফিজিক্স তো কঠিন, বলে তো লাভ নাই। নিজেকে বুঝতে হবে, আর বোঝার জন্য আমি যে অধ্যায়গুলো দিয়েছি সেগুলো একদম ধারাবাহিকভাবে দেখতে হবে। মাঝে থেকে দেখলে বুঝবা না, ধারাবাহিকভাবে দেখে এসে আশা করা যায় বুঝবা। ওকে, তোমরা এই সমীকরণটাও জানো, ভি ইকুয়াল টু ভি নট মাইনাস বা প্লাস জিটি। আবার 5 নাম্বার এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। 6 নাম্বার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2জি এইচ। এগুলোকে বলা হয় পরন্ত বস্তুর সমীকরণ, বা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সমীকরণ এই তিনটা নতুন রূপ ধারণ করে। এই তিনটা সমীকরণ এই তিনটা নতুন রূপ ধারণ করে। কেন? কারণ আগে ত্বরণ ছিল এ, আনুভূমিক ত্বরণ। উপরের দিকে নিক্ষেপ করলে অথবা উপর থেকে নিচের দিকে নামলে তখন আমাদের কার্যকর হয় অভিকর্ষ ত্বরণ। কি ত্বরণ? তোমরা যারা কি বলে 9-10-এ পড়েছো তারাও জানো, ভি ইজিক্যাল টু ভি নট প্লাস জিটি ইজ ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইজিক্যাল টু ভি নট স্কোয়ার প্লাস 2জি এইচ। তোমরা ভি নট দেখো নাই, দেখেছো ইউ। ইউ এর পরিবর্তে আমরা ভি নট ব্যবহার করেছি। যারা এই অধ্যায়ের ক্লাসগুলো করতেছো তারা সবাই জানো কেন। ওকে, তাহলে এই তিনটা সমীকরণ হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। পরন্ত বস্তুর ক্ষেত্রে এইবার যদি উপরের দিকে নিক্ষিপ্ত করি একটা বস্তুকে, বা নিক্ষিপ্ত বস্তু হয়, তাহলে কি হয়? 7 নাম্বার ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। 8 নাম্বার এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 9 নাম্বার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2জি এইচ। তাহলে এইগুলো হচ্ছে খাড়া উপরের দিকে, খালি উপরের দিকে বললে হবে না, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এগুলো হচ্ছে মুক্তভাবে পরন্ত, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর এই তিনটা সমীকরণ হলো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি একটু বাঁকা করে নিক্ষেপ করো তাহলে তিনটা সূত্রকে ব্যবহার করা যাবে না। এটা প্রযোজ্য হবে খাড়া উপরের দিকে যখন উঠবে তখন। ওকে, এইবার আমি আরও তিনটা সমীকরণ দেখি। 10 ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এক্স টি। 11 নাম্বার এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। 12 নাম্বার ভি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স নট স্কোয়ার প্লাস 2x ইন্টু এক্স। দেখো, নতুন আরও তিনটা সমীকরণ সাথে আমরা পরিচিত হলাম। সেই তিনটা সমীকরণ কি একটু খেয়াল করলেই বুঝবা। এইগুলো ছিল আনুভূমিকভাবে চলন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এইগুলো কি?
এইগুলো হচ্ছে যদি তুমি একটা বস্তুকে বাঁকাভাবে নিক্ষেপ করো, খাড়া উপরের দিকে না, এইভাবে যদি নিক্ষেপ করো, তাহলে ওই বস্তুগুলোর দুইটা করে উপাংশ থাকবে। বেগেরও দুইটা উপাংশ থাকবে, ত্বরণেরও দুইটা উপাংশ থাকবে, আর সরণেরও দুইটা উপাংশ থাকবে। তিনটাই, বেগ দুটো উপাংশ, ত্বরণের দুটো উপাংশ, আর সরণেরও দুটো উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশগুলো নিয়ে এই তিনটা সমীকরণ লেখা যায়। ভি এর জায়গায় দেখো লিখছি ভি এক্স, এই যে দেখো ভি এর জায়গায় লিখছি ভি এক্স, আর ভি নটের জায়গায় লিখছি এই যে ভি নট, ভি নটের জায়গায় লিখছি ভি এক্স নট, এই যে ভি এক্স নট। এর জায়গায় লিখছি এক্স। একইভাবে এই এস, এস ছিল সরণ, আর এই জায়গায় সরণ হচ্ছে আনুভূমিক সরণ এক্স, এই জন্য এক্স। ভি নট যেখানে ছিল ভি এক্স নট লিখলাম, আর এ যেখানে ছিল সেখানে এক্স লিখলাম। তোমাদের প্রশ্ন উঠতে পারে টি কেন চেঞ্জ হলো না, টি এর দুইটা সময় কেন হলো না, একটা টি এক্স আর একটা হচ্ছে টি ওয়াই হলো না কেন, টি এক্স আর টি ওয়াই হবে কেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। যখন একটা বস্তু এখান থেকে এখানে গেল, সময় লাগলো টি, ধরলাম 2 সেকেন্ড, ধরলাম টি এর মান 2 সেকেন্ড, তাহলে এই টি কি এক্স এর জন্য আলাদা, ওয়াই এর জন্য আলাদা? নিক্ষেপণ বিন্দু থেকে এই বিন্দুতে যতক্ষণ সময় লেগেছে যেতে, সেই সময়ের মধ্যে দুইটা সরণ হলো। একটা হলো এক্স আনুভূমিক সরণ, আর একটা হলো উলম্ব সরণ যেটা হচ্ছে ওয়াই। এই দুইটা সরণের জন্যই সময় দেখো একটাই লেগেছে, এখানে আলাদা সময় নাই, এই কারণে সময় একটাই। এইবার যেইভাবে আমরা এক্স উপাংশ দিয়ে সমীকরণগুলো লিখলাম, অনুরূপভাবে শুধু এক্স এর জায়গায় ওয়াই বসাও, তাহলে দেখব আরও তিনটা সমীকরণ পাওয়া যাবে। 13 নাম্বার, ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। 14 নাম্বার, ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। 15 নাম্বার, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার প্লাস 2 এ ওয়াই ইন্টু ওয়াই। শুধু এক্স যেই জায়গায় ছিল সে জায়গায় ওয়াই বসাইলাম, তার মানে ওয়াই অক্ষ বরাবর অথবা উলম্ব বরাবর যেই উপাংশগুলো আছে সেই উপাংশগুলো দিয়ে এই সমীকরণগুলো লেখা যায়। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ এক্স এর মান হচ্ছে 0 আর এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ এক্স এর মান হচ্ছে 0, অর্থাৎ আনুভূমিক যে ত্বরণ সেই ত্বরণের মান হবে 0 এবং উলম্ব যে ত্বরণ সেই ত্বরণের মান হবে মাইনাস জি। কেন, এটা নিয়ে আমি আলোচনা করব এখন। এই বিষয়টা নিয়ে পরের দিন আমরা যেটা করতে পারবো সেটা হলো প্রাসের গতিপথের রাশিমালা। প্রাস কাকে বলে? প্রাস হলো একটা নিক্ষিপ্ত বস্তু, আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট করে নির্দিষ্ট বেগে যদি তুমি একটা বস্তুকে নিক্ষেপ করো তাহলে তাকে প্রাস বলে। সংজ্ঞাটা আগামী ক্লাসে লিখে দিব, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সমীকরণ এখানে দেখা যাচ্ছে 15টা, আমি বলি সমীকরণ এখানে 3টা সমীকরণের বিভিন্ন রূপ এইখানে দেখানো হলো। তোমরা 3টা সমীকরণই মনে রাখবা, মনে রাখার দরকারও নাই, তোমরা অলরেডি জানো। 3টা সমীকরণ থেকে কিভাবে এইগুলো আসলো সেইগুলো সিকোয়েন্স অনুসারে তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। সমীকরণগুলো যদি মুখস্থ করতে চাও অবশ্যই ভুল করবা, এটার আর কোনো ভুল নাই। সমীকরণগুলো মুখস্থ করতে চেষ্টা করলে ভুল করবা, এটার কোনো ভুল নাই। তাহলে তুমি 3টাই মনে রাখবা, 3টা থেকে কিভাবে আসলো সেইগুলো মনে রাখবা। পরের 3টা হবে মুক্তভাবে পড়ন্ত বস্তু, এরপরের 3টা হবে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তারপরের 3টা যে কোনো দিকে নিক্ষিপ্ত বস্তু হলেই হবে, সেখানে একবার হবে এক্স অক্ষ বরাবর উপাংশ দিয়ে, আর পরের 3টা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ দিয়ে। এই সিকোয়েন্সটা যদি তোমাদের মাথায় থাকে, এই সমীকরণগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা আমার মনে হয় নাই। তারপরেও ভুল হলে আর কি করব বলো,
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু 0, এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি কীভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। তারপরে আগামী ক্লাসে ওই সমীকরণটা প্রতিপাদন করব প্লাসের। আজকে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু অবশ্যই আগামী ক্লাসে লাগবে। 15টা সমীকরণ বাসায় নিজে নিজে লেখার চেষ্টা করবা, দেখে দেখে না, একবার দেখে লিখে নিবা, বুঝে নিবা, তারপরে নিজে নিজে লিখবা। নিজে নিজে 2-1বার লিখলেই দেখবা নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং তুমি সঠিকভাবে লিখতে পারবা। ওকে, আমরা যেটা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ ইকুয়াল টু জি, এই জায়গায় কি হয়, এ ইকুয়াল টু মাইনাস জি। এ ইকুয়াল টু কি হয়, কারণ উপরের দিকে আমরা জানি অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিক হয়। এবার দেখো আমি যদি এইটাকে ভেক্টর চিহ্ন দেই, ভেক্টর চিহ্ন কেন দিবেন স্যার? এর কারণ হলো ত্বরণটা আসলে একটা ভেক্টর, এই জন্য আমি ভেক্টর চিহ্নটা দিলাম। তাহলে আমার এই জায়গায়ও কি দিতে হবে, একটা ভেক্টর চিহ্ন দিতে হবে এরকম। কিন্তু এই জায়গায় আমাদের বুঝতে হবে এখানে এই জি এর একটা নির্দিষ্ট দিক আছে। জি এর নির্দিষ্ট দিক কোন দিক? এটা যদি এক্স অক্ষ হয় এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। তাহলে জি হলো নিচের দিকে, যেটা হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি এখানে এই তীর চিহ্ন না দিয়ে কি দিব, জে দিব। তীর চিহ্ন না দিয়ে কি দিব, জে দিব। যদি আমি একটু অন্যভাবে বলতে চাই তোমরা এইভাবেও বলতে পারো, কারণ সবগুলো রাস্তা দেখিয়ে নেই। এ ইকুয়াল টু জি লিখলাম, তাহলে এইটার মধ্যে আমি ভেক্টর দিতে গেলে এটার মধ্যেও ভেক্টর দিতে হবে। এবার উপরের দিকে হলো জে, কিন্তু জি কাজ করে কোন দিকে? জি কাজ করে নিচের দিকে। আমরা যেটা জানি আই জে কে এই তিনটা একক ভেক্টর ধনাত্মক এক্স ওয়াই এবং জেড এই তিনটা অক্ষকে নির্দেশ করে। তাহলে ওয়াই অক্ষ উপরের দিকে, কিন্তু জি কাজ করে কোন দিকে? নিচের দিকে। এই কারণে এখানে মাইনাস জে গুণ করলাম, মাইনাসটা আগে দিয়ে দিলাম, এখানে দিলাম জে। কারণ ধনাত্মক অক্ষ বরাবর যদি জে হয়, ঋণাত্মক অক্ষ বরাবর হচ্ছে মাইনাস জে। এখানে যেহেতু দিকটা নির্দিষ্ট এই জন্য আমরা নির্দিষ্ট ভেক্টর লিখলাম, সেই নির্দিষ্ট ভেক্টরটা হলো জে ভেক্টর। ওকে, এইবার এ ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করে লিখতে পারি। একটা হলো এ এক্স, এখানে দিব আই, এ ওয়াই এখানে দিব জে, আমরা জানি সবাই। এবার এখানে আই এবং জে দুইটা একক ভেক্টর আছে, ডান পাশেও আমরা দুইটা একক ভেক্টর লেখার চেষ্টা করব। দেখি কিভাবে লেখা যায়। 0 আই প্লাস মাইনাস জি জে। 0-এর সাথে আই গুণ করলে 0 হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস জি জে। তাহলে ডান পাশের অংশটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার সমীকৃত করব। সমীকৃত করার কথাটার মানে হচ্ছে এই আয়ের সাথে আই আর জে এর সাথে জে মিলাবো। তাহলে আয়ের সহগ হচ্ছে এক্স, ডান পাশে আয়ের সহগ হচ্ছে 0। তাহলে এক্স এর মান কি দাঁড়ালো? একইভাবে জে এর সহগ হচ্ছে এ ওয়াই, এই পাশে জে এর সহগ হচ্ছে মাইনাস জি। তাহলে এখানে এ ওয়াই এর মান আসলো মাইনাস জি। আমাদের মনে রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আনুভূমিক ত্বরণের মান 0 আর উলম্ব উপাংশ যেটা ত্বরণের সেই মানটা হবে মাইনাস জি। এটা মনে রাখলেই সামনে আর কোনো সমস্যা হবে না। এইটা ম্যাথমেটিক্স দেখাইলেন, একটু ফিজিক্স বলেন। ফিজিক্স বলছি এখন। একটা বস্তুকে তুমি যখন হাত থেকে ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার পরে বস্তুর উপরে তুমি বা আমি কোনো ধরনের বল প্রয়োগ করার ক্ষমতা রাখি না। একটা বস্তুকে হাত থেকে ছেড়ে দিলাম,
ছেড়ে দেওয়ার পরে সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তাহলে এই বস্তুর উপরে আমার আর কোনো বল প্রয়োগ করার ক্ষমতা নাই। যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা না হয়, তাহলে নিউটনের সূত্র অনুসারে আমরা জানি স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। আর যখন সমবেগে চলতে থাকে তখন তার ত্বরণ থাকে না। তার মানে সিদ্ধান্তটা হলো এমন, যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে তার ত্বরণ হবে 0। এই কারণে আনুভূমিক ত্বরণের মান হবে 0, কারণ আমি বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ করিনি। তাহলে উলম্ব ত্বরণ বা উপরের নিচের যে ত্বরণ, সেই ত্বরণের মান -g কেন হলো? সেটার কারণ হলো বস্তুর উপরে আমার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে, কিন্তু বস্তুর উপরে পৃথিবীর একটা ক্ষমতা আছে। পৃথিবী বস্তুকে একটা বলে টানে। সেই বলের নাম কি? সেই বলের নাম হলো অভিকর্ষ বল। সেই বলের নাম কি? অভিকর্ষ বল। আমি আমার হাত থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু পৃথিবী কিন্তু তার বল থেকে তাকে মুক্ত করে দেয়নি। পৃথিবীর এই বলের কারণেই বস্তুটা মূলত নিচের দিকে নামতে থাকে। তাহলে যেহেতু পৃথিবীর বল আছে, তাহলে উপরে নিচে তার একটা ত্বরণ থাকবে। আর এই কারণে AY এর মান হচ্ছে -g। আজকের পরে আমরা সিদ্ধান্ত নিব এই নিক্ষিপ্ত বস্তু মানেই অভিকর্ষ নিক্ষিপ্ত বস্তু মানেই বস্তুর ত্বরণের আনুভূমিক উপাংশ 0 আর বস্তুর ত্বরণের উলম্ব উপাংশ -g। আজকের পরে এটা আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা মনে রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় আমরা এই সিদ্ধান্তটাকে ব্যবহার করব। তখন আবার মনে না রাখলে বিভিন্ন জায়গায় তুমি সমস্যায় পড়ে যাবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আমার জন্য একটু দোয়া করবা। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।